আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, অহেতুক বিতর্ক সৃষ্টির অভিযোগ। এটা তো ঐতিহাসিক সত্য যে মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে, এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়। মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি লাগবে, ডিক্যাপ টকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানালেন এ নিয়ে আলোচনা হয়নি এখনো। সংলাপের মাধ্যমে বাজেট হলে বাস্তবসম্মত হতো জানালেন আমির খসরু। বললেন, কালো টাকা সাদা করার সুযোগ রেখে পুরস্কৃত করা হচ্ছে কর ফাঁকিবাজদের। ক্রেতা কম থাকলেও রাজধানীর পশুর হাটগুলোতে ছোট মাঝারি গরু বেশি, দাম নিয়ে সন্তুষ্ট দুপক্ষ। ছোট গরুর দাম মোটামুটি ভালোই বেশি, এমন খারাপ না। এখনো সময় আছে, দেখা যাক ভাই, পরে আসবো, এই হাফতেলি বলতে পরে আসবো ভাই। আমি নিয়েছি 18টা গরু, তার ভিতরে একটা বিক্রি হয়েছে। ঈদ উদযাপনে ঘরমুখ নগরবাসী, বাস ট্রেনে বাড়ছে ভিড়, বিকেলে সরকারি বেসরকারি অফিস ছুটির পর চাপ আরো বাড়বে। আমি যাচ্ছি দেশের বাড়িতে ঈদ করতে, আমি যাচ্ছি। বাসের সংখ্যা মানে অনুপাতে কম, আর টিকিটে অনলাইনে করছে, আর কোনো ভোগান্তি হয়নি। ভাগাড়ে পরিণত শোভাঢ্যা খাল রক্ষায় ৩১৭ কোটি টাকার প্রকল্প, জুনেই কাজ শুরু করবে সেনাবাহিনী। বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয়দের সংযুক্ত করার পরামর্শ। ৪০-৮০ ফিট যে অবৈধ দখল হলো, সেটা আপনি সেটাকে যদি লিগালাইজ করেন, তাহলে তো পরবর্তীতে অন্য দখলদাররাও ভাববে যে আমি যদি খালের কোনো একটা পাড় দখল করতে পারি, সেটাকে বাস্তবতাকে দেখিয়ে সরকার পরবর্তীতে আমাদেরকে ছাড় দিবে। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। সমিত সোম বিশ্রামে থাকলেও লাল সবুজ জার্সিতে দেখা যাবে ফাহমিদুলকে। দারুণ এক ম্যাচ হবে, আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। ম্যাচটিকে আমরা আমাদের প্রস্তুতি হিসেবেই দেখছি। ভুটান ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। প্রস্তুতি ম্যাচের আগে সে আমাদের সাথে 2 সেশন অনুশীলন করেছে। ফাহমিদুলকে মাঠে দেখা যেতে পারে অল্প কিছুক্ষণের জন্য। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা। মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা, তবে ওই সরকারে বেতনভোগী কর্মকর্তা ও কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সে অনুযায়ী এই প্রজ্ঞাপন। 2018 সাল ও 2022 সালে এটি পরিবর্তন করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার এবং সেই সরকারের স্বীকৃত বাহিনী মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবে। এছাড়া প্রজ্ঞাপন অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকদের সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এ বিষয়ে উপদেষ্টা বলেন, সহযোগী শব্দের মাধ্যমে কারো সম্মান ক্ষুণ্ণ করা হয়নি। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী উভয়ের সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। মঙ্গলবার রাত 11টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অধ্যাদেশ আকারে প্রকাশ করে সরকার। তবে বেশ কয়েকটি গণমাধ্যম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, AHM কামরুজ্জামান সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিকের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে সংবাদ প্রচার করে। এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ। এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই। আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে, মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয়নি। তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন, তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। কারণ ওই অবদানও অসাধারণ।
এবং সেভাবেই ওনাদেরকে সম্মানিত করা হচ্ছে কে কি ধরনের ভূমিকাতে সেই সময় অংশগ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে সুবিধাদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই, সবাই সমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানবো সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। তিনি রয়েছেন সচিবালয়ে। সবুজ, কোন প্রেক্ষিতে আজকের এই ব্রিফিং? এ বিষয়ে একটি ব্রিফিং হচ্ছে, উপদেষ্টা আর কি বললেন? ইশরাত, মূলত গতকালকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যে আইনটি সেটি সংশোধন করে অধ্যাদেশ আকারে গেজেট প্রকাশ করা হয়। এরপর থেকেই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের খবর, অর্থাৎ বঙ্গবন্ধু সহ জাতীয় যে চার নেতা রয়েছেন তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল, এইরকম নানা খবর আসলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে নানা ধরনের আলাপ চলছিল। এর প্রেক্ষাপটে আজকে সকাল থেকেও আমরা আমাদের যমুনা টেলিভিশনের দুইজন সহকর্মী মুক্তিযোদ্ধার যে উপদেষ্টা ফারুকী আজম তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং তখনই তিনি এই যে মিসলিডিং এর বিষয়টি পরিষ্কার করেন এবং তিনি বলছেন যে যেই আইনটি বা যে অধ্যাদেশটি জারি করা হয়েছে সেখানে সুস্পষ্টভাবে মুজিবনগর সরকারের কথা বলা হয়েছে এবং মুজিবনগর সরকার যারা নেতৃত্বে ছিলেন তারা সহ তাদের যে প্রকাশিত বা তাদের যে তালিকাভুক্ত যারা সশস্ত্র যুদ্ধ করেছিলেন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই জায়গাটিতে কিছু কিছু জায়গায় যেহেতু বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি যমুনা টেলিভিশনের পক্ষ থেকে যখন সকালবেলা এই জায়গাটি মিসলিডিং এর জায়গাটি পরিষ্কার করা হয় তখন মূলত বিভিন্ন গণমাধ্যম গিয়ে মুক্তিযোদ্ধা যে উপদেষ্টা তার কাছে যান এবং তিনি এই বিষয়টি আরো বিশদ আকারে পরিষ্কার করার চেষ্টা করেন এবং তিনি বলছেন যে এই যে সংশোধনটি, এই আইনটি এটি মূলত 1972 সালে যে আইনটি ছিল বঙ্গবন্ধু অর্থাৎ মুক্তিযুদ্ধের পরপরই যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের পক্ষ থেকে 1972 সালে যে আইনটি করা হয়েছিল সেই আইনটিতেই ফিরে যাওয়া হয়েছে। এই আইনটি 1972 সালে যে আইনটি করা হয়েছিল সেটি মূলত দুইবার সংশোধন করা হয়, 2018-তে এবং 2022-এ। মূলত 2022-এ যে সংশোধনটি নিয়ে আসা হয়েছে সেই সংশোধনটির 15 নম্বর যে আইনটি রয়েছে সেই আইনের 10টি ধারায় মূলত সংশোধন আনা হয়েছে এবং যিনি মুক্তিযোদ্ধা উপদেষ্টা তিনি বলছেন যে 22-এ যেই জিনিসগুলো যুক্ত করা হয়েছে সেই জিনিসগুলো মূলত যেগুলো নিয়ে বিতর্কিত বিষয় ছিল সেই জায়গাগুলো, অর্থাৎ একটা সময় আমরা দেখেছি যে যারা মুক্তিযুদ্ধ নাই, সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, সশস্ত্র যুদ্ধ করেনি, তারাও মুক্তিযোদ্ধা হিসেবে এই সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন উপদেষ্টা ফারুকী আজম। ধন্যবাদ আপনাকে সবুজ। নির্বাচন আগে নাকি সংস্কার, এটি বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়। সকালে জাতীয় প্রেস ক্লাবের ডিক্যাপ টকে কথা বলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গুয়েন লুইস। সকালে জাতীয় প্রেস ক্লাবের ডিক্যাপ টকে কথা বলেন তিনি। এছাড়াও বলেন মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন, তাহলেই শুধু সহায়তা করতে পারে জাতিসংঘ। ইস্যুটি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয়। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত, শিগগিরই ছোট আকারে তা চালু হবে। ঐকমত্য কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করে বলেন এ কাজটি জটিল, জাতিসংঘ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে। মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ এবং মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন, সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারে। এটি নিয়ে এখনো কোনো আলোচনা আমাদের সাথে হয়নি। রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে বাজেট তৈরি করতে পারত অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি আরো বলেন বিশেষ পরিস্থিতিতে বাজেট নিয়ে সংলাপ প্রত্যাশিত ছিল, সংলাপের মধ্য দিয়ে বাজেট হলে তা বাস্তবসম্মত হতো।
ঐকমত্যের ভিত্তিতে বাজেট হলে দারিদ্র্য বৃদ্ধির হারে লাগাম টানা যেত বলেও মনে করেন তিনি। কালো টাকা সাদা করার সুযোগ রাখার অর্থ কর ফাঁকি দেয়াদের পুরস্কৃত করা, এটি নীতি নৈতিকতার বিরোধী বলেও জানান তিনি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐকমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারে। ঈদ উল আজহা উপলক্ষে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের পদচারণা। ট্রেনে আগাম টিকিটে পঞ্চম দিনের ঈদযাত্রা চলছে। নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন, তাই ভোগান্তি ছিল না যাত্রীদের। এবারও শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় স্বস্তিতে শেকড়ের টানে ঘরে ফিরছে মানুষ। ঈদযাত্রার পঞ্চম দিনে ভোর থেকেই যাত্রী চাপ বাড়তে থাকে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রা নির্বিঘ্নে বাড়তি প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে 3 স্তরের চেকিং ব্যবস্থা রয়েছে। টিকিটহীন কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্ল্যাটফর্মে। ভোগান্তিহীন ঈদযাত্রায় খুশি ঘরমুখো মানুষেরা। এদিকে ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রায় আন্তনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ করতে, আনন্দ করতে। আমি মাইয়াম। কোথায় যাচ্ছ তুমি? আমি পিঠেতে চড়ে যাচ্ছি। আমি বেড়তে যাচ্ছি। অনেক মজা। এমনি কোনো ভোগান্তি তো মনে হচ্ছে না, কিন্তু ওই টিকিটটা সমস্যা হয়ে গেছে, কারণ স্টুডেন্টদের জন্য টিকিটটা আগে পাওয়া অনেক জরুরি। ঈদযাত্রায় রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীদের ভিড়। দূরপাল্লার বাসের টিকিটের জন্যও ছিল দীর্ঘ লাইন। সকাল থেকে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে যাত্রীদের চাপ দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যাও বাড়ছে। তবে যাত্রীদের তুলনায় বাসের কিছুটা সংকট রয়েছে, বিশেষ করে ঢাকা থেকে হবিগঞ্জ ও সিলেটের অন্যান্য এলাকাগামী বাসের কাউন্টারগুলোর সামনে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। কাউন্টার সংশ্লিষ্টরা জানান, যানজটের কারণে ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলোর ফিরতে দেরি হচ্ছে। বাস না আসায় আগাম টিকিট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। পরিবহন পৌঁছালেই দ্রুত ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে। এবার টিকিট অনলাইনে পেয়েছি, কোনো ভোগান্তি হয়নি। তাছাড়া এবার ভালোভাবে, গতবারের কয়েকবারের চেয়ে এবার ভালোভাবে ইনশাল্লাহ। ঈদের সময় প্রচুর চাপ থাকে মানুষের, বাসের সংখ্যা আনুপাতিক হারে কম আর কি। গতবার তো আসলে বাস স্ট্যান্ডে এসে সরাসরি বাস পেয়ে গেছিলাম, আজকে সকালে 7টায় আসছি, 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়ায় আছি এখনো, বাট টিকিট পাবো কিনা এখনো বুঝতেছি না। জরুরি বিভাগ চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। সেখানে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। সেখানকার অবস্থা তার মাধ্যমে জেনে নেব। রাব্বি, এখন সেখানে কি অবস্থা দেখছেন? রোগীর চাপ কেমন? এবং হাসপাতালের জরুরি বিভাগ তো বেশ কয়েকদিন বন্ধ ছিল, এখন চালু হওয়ার কারণে রোগীদের যে অভিব্যক্তি সেই বিষয়ে জানাবেন। ইসরাত, জরুরি সেবা চালু হয়েছে, তবে তা সীমিত আকারে হওয়ায় রোগীরা কিন্তু কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। খুবই যারা সিরিয়াস পেশেন্ট, যাদের চোখের ক্ষত আছে, চোখ লাল হয়ে গেছে বা চোখে কিছুটা ভালো ট্রিটমেন্ট লাগবে, তারা সেই ট্রিটমেন্ট পাচ্ছে না। একেবারেই প্রাথমিক যে চিকিৎসা, সেই চিকিৎসাটুকু দিচ্ছেন এখানে মেডিকেল অফিসার যারা আছেন তারা। এবং রোগীর চাপ আছে, চিকিৎসা না পেয়ে অনেক রোগী কিন্তু চলে গেছেন। এবং যারা চিকিৎসা পেয়েছেন তাদের সাথে একটু কথা বলি। আপনি তো অনেকক্ষণ ধরে এখানে ছিলেন, যদি বলতেন ডাক্তার কি বলেছে? ডাক্তার তো এসে পাই নাই, আমি যে ডাক্তার দেখাবো সেই ডাক্তার নাই। তাহলে কি কাকে দেখিয়েছেন? এখন দেখাই নেই কাউকে, এখন চলে যেতে হবে। অনেকক্ষণ ধরে বসেছিলেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরে ছিলাম, ডাক্তার নাই, এখন চলে যেতে হবে। ডাক্তার পাননি? না, ডাক্তার নেই। আপনার চোখের এই সমস্যা, আপনি কি অনেক তো বেসরকারি হাসপাতালে চলে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন কি করব, এখন বাধ্য হয়ে অন্য কিছু চেষ্টা করতে হবে। অনেকেই কিন্তু ইসরাত, তারা ডাক্তার না পেয়ে, সেবা না পেয়ে তারা কিন্তু এই হাসপাতালের টিকিট কাটার পরও তারা কিন্তু চলে গেছেন এখান থেকে। এবং যে সিরিয়ালটি আমি দেখাচ্ছি, এখানে একটি সিরিয়াল আছে, সেই সিরিয়ালে আসলে একেবারেই মিনিমাম যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা কিন্তু এখানে হচ্ছে। তবে যারা ডাক্তার দেখিয়েছেন তারা বলছেন যে আসলে তারা কাঙ্ক্ষিত সেবাটি পাচ্ছেন না এবং তারা ভোগান্তির শিকার হচ্ছেন। যদিও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ
শুরু থেকেই যে বিষয়টি আমাদেরকে বলেছে যে আজকে তারা একদম মিনিমাম সেবাটুকুই তারা চালু করেছেন, যেহেতু এখন পর্যন্ত নার্সরা কাজে ফেরেনি, অনেক চিকিৎসক এখনও কাজে ফেরেনি, সব মিলিয়ে অচল অবস্থা কিন্তু এখনও কাটেনি এই চক্ষু বিজ্ঞান হাসপাতালের। সেক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে। সহকর্মী রাব্বি সিদ্দিকী জানাচ্ছিলেন জরুরি চিকিৎসা চালু হলেও, সেই বিভাগ চালু হলেও চিকিৎসকের দেখা নেই, রোগীদের ভোগান্তির কথা জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। ধন্যবাদ আপনাকে। ক্রেতা কম থাকলেও রাজধানীর পশুর হাটগুলোতে ছোট মাঝারি গরুই বেশি, তবে ধীরে ধীরে বাড়ছে ক্রেতার উপস্থিতি। সকাল থেকে রাজধানীর কমলাপুর হাটে প্রচুর সংখ্যক গরু দেখা পাওয়া যাচ্ছে। এই হাটে বড় গরুর তুলনায় ছোট গরুর সংখ্যাই বেশি চোখে পড়ে। হাটের নির্ধারিত স্থান পার করে মূল সড়কেও বসেছে হাট। 2 থেকে 2.5 মণ ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে 85,000 থেকে 90,000 টাকা পর্যন্ত। পাইকারদের দাবি, হাটে গরু থাকলেও খুব একটা ক্রেতা নেই। অপরদিকে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় কিছুটা বেশি দাম চাচ্ছেন পাইকাররা। 2 মণ ওজনের গরুগুলা ওই মনে করেন 75-76 করে এরকম দাম আসবে। তো আমাদের যে পরিমাণ দাম আছে ওতে আমাদের একটু হলিবারে আমাদের ধরেন হয়, আর 2-20,000 হলিবারে আমাদের হয়ে যায়। আমি নিয়েছি 18টা গরু, তার ভিতরে একটা বিক্রি হয়েছে, এখনো আছে 17টা। তুলনামূলকভাবে ক্রেতার সমাগম কম হয়েছে এখনো হাটে। বিক্রি হবে যেটা 1 সেটা চাই বসে থাকে 1.5-2। তো এখনো হাতের সময় আছে, বিধায় এরা দাম ছাড়তেছে না। দর্শক, রাজধানীতে যেমনটা জানাচ্ছিলাম, জমে উঠেছে কোরবানির পশুর হাট। কমলাপুর মানিকনগর হাটে যেতে চাই, আমার সহকর্মী ভাস্কর ভাদুরী সেখানকার খবর রাখছেন। ভাস্কর, দুপুর থেকে তো বিকেলের মধ্যে ক্রেতা বিক্রেতার সমাগমটা কিছুটা বাড়ে, এখন কি অবস্থা দেখছেন? এবং বেচাকেনা নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়ার কথা বারবারই আমরা শুনতে পাচ্ছি, সে ব্যাপারেও জানাবেন। ইশরাত, কমলাপুর হাটের পরিস্থিতি যদি বলতে হবে যে এই হাটে পাইকার রয়েছে, প্রচুর পরিমাণে কোরবানির পশু রয়েছে, কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু সকাল থেকে বাড়েনি। ক্রেতার সংখ্যা এক অর্থে বলতে হবে যে খুবই কম, কিন্তু পাইকাররা যেটা আশা করছে আজকে দুপুরের পর থেকে অর্থাৎ বিকেল থেকে হয়তো এই সংখ্যাটাই বাড়তে পারে। আপনি যেমনটি বলছিলেন, এর আগের সংবাদে আমি যেমনটি জানিয়েছিলাম যে কমলাপুর হাটে এবার আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য যে কোনো বারের তুলনায় ছোট গরুর সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, যেগুলো রাজধানীর মানুষের সব থেকে প্রথম পছন্দ। ক্যামেরার মাধ্যমে যে গরুগুলো দেখছেন সেই গরুগুলোর দাম কিন্তু চাওয়া হচ্ছে 95,000 টাকা থেকে 1,30,000 টাকা পর্যন্ত। এর মাঝখানে ওজন ভেদে রয়েছে এবং আমরা ধারণা করছি যখন আগামীকাল অথবা আজকে রাতের পরে ক্রেতার সংখ্যা বেশি হবে, দামাদামি যদি প্রকৃতভাবে কেউ করতে আসে তাহলে সেক্ষেত্রে দাম আরও কিছুটা কমবে। এই মুহূর্তে কমলাপুর রোড অর্থাৎ আইসিটি যে গেট, সেই গেট থেকে শুরু করে পুরো কমলাপুর স্টেশন পর্যন্ত কিন্তু প্রধান সড়কের উপরেই, প্রধান সড়কের এক পাশ আটকে কিন্তু হাটের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে গরু আছে এবং গরুর ক্রেতা কিন্তু তার বিপরীতে একেবারেই নেই। ছোট গরুর কথা বলছিলাম, তার বিপরীতে যদি আমি বড় এবং মাঝারি গরুর কথা বলি, কেউ যদি মাঝারি গরুর কিনতে আসেন অর্থাৎ যেগুলো 7.5 মণ থেকে শুরু করে 12-12.5 মণ পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু ক্রেতাদের আজকের যে বাজার সেই বাজারে গুনতে হবে 7.5 থেকে 8 লাখ টাকা, কিংবা তার উপরে যেগুলো আছেন অর্থাৎ যেগুলো বড় গরু অর্থাৎ 550 কেজি থেকে শুরু করে 750-800 কেজি পর্যন্ত, সেগুলো গুনতে হলে এখন পর্যন্ত দাম চাওয়া হচ্ছে 8 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত। রাজধানীর অন্যতম বড় একটি হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যাপক জমজমাট বিভিন্ন দেশের গবাদি পশুর হাট। তবে এবার বেশিরভাগ দেশেই চড়া দামের কারণে ভোগান্তিতেও পড়েছেন বহু ধর্মপ্রাণ মুসল্লি। দরদামের বিস্তর প্রতিযোগিতার মধ্যেই পছন্দসই প্রাণী বেছে নিচ্ছেন ক্রেতারা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সাধ্যমতো চলছে বেচাকেনা। দোরগোড়ায় পবিত্র ঈদুল আজহা, মহান আল্লাহর নামে পশু কোরবানির উদ্দেশ্যে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বেচাকেনায় সরগরম এশিয়ার সবচেয়ে বড় গবাদি পশুর হাট। প্রায় 1200 একর জায়গা জুড়ে বসেছে পাকিস্তানের করাচির এই হাট। দেখা মিলছে গরু, ছাগল, উট, ভেড়া, তুম্বা সহ কয়েক প্রজাতির লাখখানেক কোরবানির পশু। একদিকে রেকর্ড মূল্যস্ফীতি, অন্যদিকে অর্থনৈতিক মন্দা, সব মিলিয়ে পাকিস্তানে গবাদি পশুর দাম এবারও লাগামহীন। ক্রেতাদের অভিযোগ 2 থেকে 3 গুণ বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। অবশ্য ব্যাপারীদের দাবি খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বাড়তি দাম হাঁকাতে হচ্ছে তাদের।
পশুর দাম এখন আকাশচুম্বী। যে পশুর দাম হওয়া উচিত ছিল 3 লাখ, সেখানে তারা 7, 8 এমনকি 10 লাখ পর্যন্ত চাইছেন। দেখতেই পাচ্ছেন এখানে বিক্রেতা অনেক কিন্তু ক্রেতা কম। গমের দাম বেশি, পরিবহন খরচ অতিরিক্ত, এর সাথে যুক্ত হয় কর এবং অন্যান্য জিনিসপত্রের দাম। স্বাভাবিকভাবেই দাম বৃদ্ধির অনেক কারণ রয়েছে। লোকসানে বিক্রি করব না। অর্থনৈতিক মন্দা কাটিয়ে এখনও ঠিকঠাক দাঁড়াতে পারেনি বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার কোরবানির বাজার। ঈদ ঘনিয়ে এলেও হাটগুলোতে দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। আগের বছরের তুলনায় কমেছে বিকিকিনি। তবে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ কাটিয়ে ওঠায় কিছুটা স্বস্তিতে খামার মালিকরা। ক্রেতাদের সংখ্যা আগের বছরের তুলনায় কম। অর্থনৈতিক পরিস্থিতির কারণেই এই দুর্দশা। রোগাক্রান্ত পশুর ভয়েও হাটে আসছেন না অনেকে। অতীতে ছাগল বিক্রির পরিমাণ গরুর তুলনায় বেশি ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুইটিই কমে গেছে। একই হারে বিক্রি হচ্ছে গরু ছাগল। ঈদুল আজহা ঘিরে জমজমাট কেনাবেচা চলছে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার দেশগুলোর পশুর হাটেও। মিশর, লিবিয়া, সিরিয়ার মতো দেশগুলোতে পছন্দসই কোরবানির পশু হিসেবে ভেড়া, ছাগল, দুম্বাকে বেছে নিচ্ছেন মুসলিমরা। হাটগুলোতে ক্রেতা উপস্থিতিও চোখে পড়ার মতো। প্রত্যাশিত দামে বিক্রি করতে পারায় সন্তুষ্ট বিক্রেতারাও। আগামী 6 জুন সৌদি আরব সহ বেশিরভাগ মুসলিম দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। অনিক রহমান, যমুনা নিউজ। অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়ায় চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে বিএসএফের এক সদস্যকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু জানান, আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ। তিনি ভারতীয় নূরপুর 71 বিএসএফ ক্যাম্পের সদস্য। সকালে জহুরপুর সীমান্তের সাতরশিয়া এলাকায় গরু ছাগল চড়াচ্ছিল এক রাখাল। এ সময় তাকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়লে গণেশকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে এলাকাবাসী। তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে বিজিবি। কেরানীগঞ্জে এক সময়ের প্রবাহমান সুভাড্ডা খাল এখন আবর্জনার ভাগাড়। এক যুগে 4 বার প্রকল্প নেওয়া হলেও বাঁচানো যায়নি খালটি। তাই আবারও 317 কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। জুনেই কাজ শুরু করবে সেনাবাহিনী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি সংযুক্ত করতে হবে স্থানীয়দের, তবেই বাঁচানো যাবে খালটি। মাহফুজ মিঠুর ছবিতে শাকিল হাসানের রিপোর্টে বিস্তারিত। 2 দশক ধরে বুড়িগঙ্গায় নৌকা চালান আলতাফ আলী। সদরঘাটের ঠিক উল্টো পাশে কেরানীগঞ্জের ভেতর দিয়ে প্রবাহিত সুভাড্ডা খালে নৌকা চালানোর স্মৃতি এখনও তাজা আলতাফের মনে। আর এখন এত পরিমাণ আবর্জনা যে বৈঠা চালানোই কঠিন। নৌকা টলার নৌকা আইসি গেছি, সবসময় আইসি গেছি, বাজারে আইতাম যাইতাম, আবার আমি খোলা মরাতাম, ওই কদমতলি পর্যন্ত এইগুলি আওয়া যাওয়া করতাম সবসময়। ওই চর অঞ্চলে যাই মাছ ধরছি। নৌপথে রাজধানীর সঙ্গে একসময় কেরানীগঞ্জবাসীর যোগাযোগের সহজ মাধ্যম ছিল এই সুভাড্ডা খাল। বুড়িগঙ্গা থেকে উৎপত্তি সুভাড্ডা খাল কেরানীগঞ্জের লাইফলাইন। এই এলাকার পানি প্রবাহ আর পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ছিল এই খালটি। কিন্তু এখন দখল আর এই আবর্জনায় খালটির অবস্থা এতটা মৃতপ্রায় যে এখন আর বুড়িগঙ্গার ঢেউ পৌঁছায় না এই খালটিতে। উৎসমুখেই বুড়িগঙ্গার সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছে সুভাড্ডা খালের। অথচ বুড়িগঙ্গা আর ধলেশ্বরীর সংযোগ রক্ষা করত সুভাড্ডা খাল। চর কালীগঞ্জ থেকে গোলামবাজার পর্যন্ত কয়েক শত গার্মেন্টস ও দোকান তৈরি করা হয়েছে খালের পাড় দখল করে। আবর্জনা জমে এমন অবস্থা যে হেঁটেই খাল পারাপার হওয়া যাচ্ছে। আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি বা ময়লা জন ফেলাই ভরিয়া ফেলাই, অনেক মশা এখান থেকে মানে আমাদের মার্কেটে ছড়া পড়তেছে। নদীরও মনে করেন যে অবস্থা খারাপ, শুধু খালগুলা নষ্ট হওয়ার কারণে। বাড়ির থেকে ময়লা বাদ আবর্জনা সবই খালের ভিতরে ফালাই দেওয়া যায়। উত্তর সুভাড্ডা থেকে চিতাখোলা পর্যন্ত খালে পলি জমে ভরাট হয়ে গেছে, সেখানে ঘাস জন্মেছে। চিতাখোলা থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত খালটি খনন করে মাটি 2 পাশে ফেলে রাখা হয়েছে। বৃষ্টিতে সেই মাটি আবার ধুয়ে খালে পড়ছে, পানির চিহ্নও নেই। সুভাড্ডা খাল সংস্কারে গত 1 যুগে 4 বার প্রকল্প নেওয়া হলেও পানি প্রবাহ ফেরেনি।
স্থানীয়রা বলছেন কারখানা এবং গৃহস্থালী আবর্জনা ফেলার কোনো ব্যবস্থাই নেই এলাকায়, তাই সবাই আবর্জনা ফেলছেন খালে। আমি যদি সচেতন না হই, জনগণ যদি নিজের ভালো না বুঝে, তাইলে ময়লা হালাইলে আবার পরিষ্কার করলে আবার হালাইব। সবাই মিলে যদি উদ্যোগ নিয়ে মার্কেটে ভাই ময়লা ভালাইয়েন না, তাই তো ভালাইব না। নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান দীর্ঘদিন নদী খাল উদ্ধার আন্দোলনের সঙ্গে জড়িত। তিনি বলছেন, খালটি উদ্ধারে আইন অনুযায়ী দখলমুক্ত করে তদারকিতে স্থানীয়দেরও অন্তর্ভুক্ত করতে হবে। খালের প্রবাহ 20 ফিট পেয়েছি, 20 ফিটের মধ্যে আমি কাজ করব। তাহলে এই যে বাকি 40-80 ফিট যে অবৈধ দখল হলো, সেটাকে যদি লিগালাইজ করেন, তাহলে তো পরবর্তীতে অন্য দখলদাররাও ভাববে যে আমি যদি খালের কোনো একটা পার্ট দখল করতে পারি, সেটাকে বাস্তবতাকে দেখিয়ে সরকার পরবর্তীতে আমাদেরকে ছাড় দিবে। রাষ্ট্রের পক্ষ থেকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। শুভাড্ডা খাল সংস্কারে 317 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী। জুনে কাজ শুরু হয়ে 2026 সালের জুনে শেষ হবে এই প্রকল্প। তবে আগের প্রকল্পগুলো থেকে শিক্ষা না নিলে শুভাড্ডা খালের ভাগ্যে জুটবে আরও 300 কোটি টাকার ব্যর্থতার গল্প। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে ফেরিঘাটের র্যাম তলিয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়ায় 7 নম্বর ফেরিঘাট। ঝুঁকিতে রয়েছে 4 নম্বর ঘাটও। সকাল 8টার দিকে 7 নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ হলেও 4 নম্বর ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে ওঠানামা করছে যাত্রী ও যানবাহন। তবে ঘাটে নেই কোনো যানজট বা ভোগান্তি। বন্ধ থাকা 7 নম্বর ঘাটটি লো থেকে মিড ওয়াটার লেভেলে ওঠানোর কাজ করছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএর ব্যবস্থাপনায় দৌলতদিয়া প্রান্তে 7টি ফেরিঘাট রয়েছে।